সুপ্রভাত, কামাখ্যাতে সবাইকে স্বাগত। এখন আমরা দাঁড়িয়ে আছি কামাখ্যার লাইনে, 3টে বাজে। এটা হচ্ছে কামাখ্যার জেনারেল লাইন, সামনে মন্দির। এই মন্দিরের জেনারেল লাইন দিয়ে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে। এই লাইন চলে যাচ্ছে। একটা জিনিস দেখানো, সেটা হচ্ছে যে মেজর টেম্পলস অফ নীলাচল হিলস। এইখানে আপনি যা যা মন্দির আছে, টোটাল মন্দিরের কিন্তু আসাম ট্যুরিজম থেকে একটা মন্দিরের লিস্ট করে দিয়েছে। এই লিস্টটা আপনারা দেখতে পারেন। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের কাছে নীলাচল পাহাড়ে অবস্থিত এই কামাখ্যা মন্দির ব্রহ্মপুত্র নদী থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের ধর্মীয় গুরুত্ব হল এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি। পুরাণ অনুসারে সতীর মৃতদেহ যখন শিব বহন করে নিয়ে যাচ্ছিলেন, তখন বিষ্ণু সুদর্শন চক্রে তা খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কামাখ্যায় সতীর যোনি পতিত হয়েছিল বলে বিশ্বাস। দেবী কামাখ্যাকে উর্বরতা ও সৃষ্টি শক্তির দেবী হিসাবে পূজিত করা হয়। মন্দিরের বর্তমান কাঠামো মূলত 1600 শতাব্দীতে কোচ রাজবংশের রাজা নরনারায়ণ ও তার ভাই চিলারায় দ্বারা পুনর্নির্মিত। এর আগে প্রাচীন মন্দিরটি ধ্বংস হয়েছিল বলে মূলত বিশ্বাস। এই মন্দিরের স্থাপত্য একটি স্বতন্ত্র শৈলী, যাকে বলা হয় নীলাচল বা শিখর রীতি। এর বৈশিষ্ট্য হলো এই মন্দিরের চূড়া গম্বুজাকৃতি, অনেকটা মৌচাক বা আনারসের মতো। মূল কাঠামোর 3টি ভাগ: গর্ভগৃহ, মধ্যশালা এবং বিশাল মণ্ডপ। মন্দির গাত্রে দেব দেবী, পশু পাখি, ফুলের নানান। গর্ভগৃহটি মাটির নিচে অবস্থিত, সেখানে সিঁড়ি দিয়ে বেয়ে নামতে হয়। সেখানেই প্রাকৃতিক গুহায় যোনি আকৃতির শিলা অবস্থিত, যা সবসময় জলে সিক্ত থাকে। অবশ্য এই জলটা ভূগর্ভস্থ প্রস্রবণের কারণেই হয়। কোনো প্রতিমা না থাকায় এটি ভারতের বিরল মন্দিরগুলির মধ্যে একটি, যেখানে প্রকৃতিকেই দেবী হিসাবে পূজিত করা হয়। কামাখ্যা পীঠ তন্ত্র ও শাক্ত সাধনার অন্যতম প্রধান কেন্দ্র। একে তন্ত্রপীঠও বলা হয়ে থাকে। বহু লোকের লাইন সেখানে আলাপ হয়ে গেল এক বয়স্কা ভদ্রমহিলার সঙ্গে। চলুন ওনার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নাম? বসে বসেই বলুন না। আমি নেপাল থেকে আসলাম কামাখ্যা মাতার দর্শন করতে। আচ্ছা, এখানে আগে বি আসলাম, আরো আসলাম। মাতা ডাকছি আমাকে, আমি আসতেছি। এখানে অনেক ভালো লাগে আমাকে আসতে। বন্ধুগুলো আসছে আমাদের, সবাই নেপালি বন্ধু। আমি মারবাড়ি। অনেক ভালো লাগছে। আমার ঘর বিরাটনগর, বাপের বাড়ি খুঁজে। মাতার দর্শন আমাকে হয়ে যাবে। জয় মাতা। পুজো দেওয়ার জন্য 2 টাইপের লাইন পড়ে। একটা হচ্ছে ভিআইপি লাইন, সকাল 7টা থেকে টিকিট কাটতে হয়, 10টার পরে পুজো দেওয়া যায়। আর একটা হচ্ছে জেনারেল লাইন, যেটা 3টে সাড়ে 3টের সময় থেকে লাইনে দাঁড়াতে হয়, 5টার সময় টিকিট পাওয়া যায়, তারপরে পুজো দেওয়া হয়। তবে জেনারেল লাইনে দাঁড়িয়ে আপনি ভিআইপি লাইনের আগেও যদি সঠিক সময় দাঁড়ান, কিন্তু পুজো দিয়ে চলে আসতে পারবেন। না সারে লাইন। কামাখ্যা মন্দিরের কাছে আছি, 3টে বাজে। লাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন, জেনারেল কোটার লাইন। সবাই আছি মোটামুটি। এইভাবেই কিন্তু সকাল থেকে লাইন দিতে হবে। কাউন্টার খুললে টিকিট নিয়ে আবার মন্দিরের কাছে লাইন থাকবে। মন্দিরের লাইন, এইভাবে মন্দিরে প্রবেশ করতে হবে, টোকন সংগ্রহ করতে হবে। কামাখ্যা মন্দিরের লাইন। জয় মাতা দি। আমরা এখন কামাখ্যা মন্দিরের লাইনে আছি। লাইনে 4টের সময় খোলে, 2:30-3টের সময় থেকে লাইন দিলে ভালো হয়। আরেকটা বিষয়, যাদের বাচ্চা আছে ছোট, তার যদি বাচ্চা থেকে থাকে, তাহলে কিন্তু সে উইথাউট লাইন ডাইরেক্ট মাতা দর্শনের এন্ট্রি পায়। জয় মাতা দি, জয় কামাখ্যা। আমাদেরকে এই অবস্থাটা খুবই ভালো যে আমাদেরকে একটা টিভি মেনটেন করিয়ে যথেষ্ট ঘোরানোর পরে এইভাবে কিন্তু সবাইকে করতে দিয়েছে। সমস্ত ভক্তই কিন্তু এখানে সবাই যারা দর্শন করতে
এখানে টিকিট কাউন্টার কিন্তু আমরা লাইন এই দেখুন সামনে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে ছবি উঠে যাচ্ছে যখন আপনি টিকিট কাটছেন, টিকিটের সঙ্গে কিন্তু ছবি উঠছে। তো টিকিট পাওয়ার পরে আমাদের সবারই ছবি কিন্তু সামনে চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান দিয়ে। এইভাবেই কিন্তু ক্যামেরার সামনে থেকে ফটো তোলা যাবে। এরপরে আমাদেরকে যেতে হবে একেবারে মন্দিরের লাইনে। এখান থেকে আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে মোটামুটি 5টা বেজে গেছে। ভোরের আলো ফুটে উঠেছে, সবাই দৌড়চ্ছে যাতে মন্দিরের লাইনটা ধরতে পারা যায়। মন্দিরের লাইন ধরে কামাখ্যাতে প্রতিদিন ভোরে মন্দিরের দরজা খোলার পর বিশেষ তান্ত্রিক রীতিতে পুজো করা হয়। ফুল, লাল কাপড়, সিঁদুর এবং ধূপ দিয়ে নিবেদন করা হয়। পশু বলিও আছে কামাখ্যা মন্দিরে পাঁঠা, কবুতর এবং মহিষ বলি দেওয়ার প্রথা এখনও প্রচলিত আছে। তবে গর্ভগৃহের বাইরে একটা নির্দিষ্ট স্থান আছে, সেইখানে হয়। এটি দেবীর উগ্র অর্থাৎ তীব্র রূপের, যাকে মহাবিদ্যা বলা হয়, তার সঙ্গে সম্পর্কিত। আর ভক্তরা এখানে দেবীকে লাল রঙের কাপড় এবং সিঁদুর নিবেদন করেন, যাতে উর্বরতা এবং ঋতুচক্রের প্রতীক হিসেবে দেখা হয়। এই মন্দির তন্ত্র এবং শাক্ত সাধনার অন্যতম কেন্দ্র, যা ভারত তথা সমগ্র উপমহাদেশের কাছে পরিচিত তন্ত্রপীঠ নামেও। এখানে 10 মহাবিদ্যা দেবীর বিভিন্ন রূপ হিসেবে পূজিত হন। মন্দিরের চত্বরেই এই 10 মহাবিদ্যার পৃথক মন্দির আছে। এই 10 মহাবিদ্যা কী কী? কালী, তারা, ত্রিপুর সুন্দরী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। নমস্কার ফ্রেন্ডস, আমরা কামাখ্যা মন্দির মোটামুটি দিয়ে দিলাম, পুজোও করে নিলাম। আমাদের সঙ্গে আছেন বিবেকজির সঙ্গে আমাদের সঙ্গে মোটামুটি উনি প্রচন্ড ভদ্র এবং প্রচন্ড মিশুকে। অ্যাজ ইউজুয়াল পান্ডা যেমন হন, তার থেকে কিন্তু অনেকটাই উনি আলাদা। তো সেই জায়গা থেকে ওনার সঙ্গে সেজন্য আলাপ হয়েছিল। বিবেকজির নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, তো কামাখ্যা এলে অবশ্যই ওনার সঙ্গে দেখা করবেন। বিবেকজি নমস্কার, ভালো থাকবেন, আবার রেলে দেখা হবে। আর বাকি যারা আসবে তো অবশ্যই আপনার নাম্বারটা শেয়ার করে দেবো। ঠিক আছে। আর হ্যাঁ, সুমনরা এসেছিল। আর আমরা যে কামাখ্যা দেবালয় আছে সেটাও কিন্তু বিবেকজি ঠিক করে দিয়েছিলেন। এই জন্য বিবেকজিকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো অঘরী এবং তান্ত্রিক সাধকরা এখানে দীর্ঘদিন সাধনা করেন। বিশেষত শ্মশান সাধনা, গুহ্য তন্ত্রবিদ্যা ইত্যাদি চর্চার জন্য এখানটা কিন্তু খুবই বিখ্যাত। আর সবচেয়ে বিখ্যাত সেটা হলো অম্বুবাচী মেলা। জুন মাসে এই অম্বুবাচী মেলা হয়। অম্বুবাচী মেলার সময় বিভিন্ন তান্ত্রিক, সন্ন্যাসী এবং অঘরীদের সমাবেশ এখানে দেখা যায়। এই 3 দিনে দেবী ঋতুমতী হন বলে বিশ্বাসী। এই সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে। এই সময়কে সৃষ্টির রহস্য ও নারী শক্তির উদযাপন হিসাবে দেখা হয়। ঐতিহাসিকভাবে এই স্থান বাম মার্গ তন্ত্র, লেফট হ্যান্ড তন্ত্র চর্চার কেন্দ্র ছিল, যেখানে প্রথাগত সামাজিক নিয়মের বাইরে গিয়ে আধ্যাত্মিক মুক্তির সাধনা করা হয়। অ্যারাউন্ড 12টার দিকে আমরা নীলাচল পর্বতকে বিদায় জানিয়ে চললাম শিলংয়ের উদ্দেশ্যে। ব্রহ্মপুত্রকে বাম দিকে রেখে এগিয়ে চললাম আমরা। জীবনানন্দ দাশের স্থান থেকে আসাম আসবো আর জীবনানন্দ দাস হবে না। স্থান থেকে স্থানচ্যুত হয়ে চিহ্ন ছেড়ে অন্য চিহ্নে গিয়ে ঘড়ির কাঁটার থেকে সময়ের স্নায়ুর স্পন্দন খসিয়ে বিমুক্ত করে তাকে দেখা যায় অবিরল সাদা কালো সময়ের ফাঁকে। সৈকত কেবলই দূর সৈকতে ফুরায়। পটভূমি বারবার পটভূমিচ্ছেদ করে ফেলে আধারকে আলোর বলয়, আলোককে আধারের ক্ষয় শেখায় শুক্ল সূর্যে গ্লানি রক্ত সাগরের জয়। দেখায় কৃষ্ণ সূর্যে ক্রমেই গভীর কৃষ্ণ হয়।
এটাই আমাদের সেই পরিচিত উমিয়াম লেক, যাকে স্থানীয় ভাষায় বড়াপানি নামেও পরিচিত। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শহরের 15 থেকে 17 কিলোমিটার দূরে এই মনোরম কৃত্রিম হ্রদটি অবস্থিত। এটি শিলং গুয়াহাটি জাতীয় সড়কের পাশেই আছে। 1960 দশকে উমিয়াম নদীর ওপর একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এই উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলির মধ্যে এটি একটি। এই বাঁধ নির্মাণের ফলে চারিপাশের পাহাড়ি এলাকা প্লাবিত হয়ে এই হ্রদের সৃষ্টি হয়েছে। খাসি পাহাড়ের ঢেউ খেলানো ভূমি প্রকৃতি এখানে দেখা যায় এবং মনোরম দৃষ্টি আকর্ষণমূলক জলক্রীড়াও, বোটিং, কায়াকিং, ওয়াটার সাইক্লিং, স্কুটার রাইডিং এগুলোও কিন্তু উমিয়াম লেকে করা যায়। দেখতে দেখতে আমরা প্রবেশ করে গেছি শিলং শহরে। হাই ফ্রেন্ডস, আমরা এখন আছি শিলংয়ে। শিলং বলতে আজকে আমরা গুয়াহাটি থেকে এসছি শিলং রামকৃষ্ণ মিশন। এটা হচ্ছে শিলং রামকৃষ্ণ মিশন। এই রাস্তাটাই চলে গেছে, এইটা হচ্ছে সাবেস্টিয়ান রোড, শিলং রামকৃষ্ণ মিশন সাবেস্টিয়ান রোড। এই যে শিলং রামকৃষ্ণ মিশনের এই রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে 100-150 কিলোমিটার, 150 মিটার গেলে, 150 থেকে 200 মিটার গেলে আমরা রামকৃষ্ণ মিশনে পৌঁছে যাবো। আর এই জায়গাটাই হচ্ছে শিলং সিটিটা এইদিকে চলে যাচ্ছে। এই টার্নিং পয়েন্টে আসতে হবে। আর একটা ল্যান্ডমার্ক হচ্ছে এখানে কিন্তু মাছের দোকান আছে। আমরা এখন 7:30 বাজে, তো এই মাছের দোকানের কাছ দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে, লেখাই আছে ব্যারিকেড করে শিলং রামকৃষ্ণ মিশন। তো আপনারা এলে এখানে আসবেন, মোটামুটি কম পয়সায় থাকা খাওয়ার জন্য ভালো, অ্যাকোমোডেশন বেটার, বাট রুম অ্যাভেলেবিলিটি ডিপেন্ডস হচ্ছে আপনার উপরে, আপনি কীভাবে মহারাজের সঙ্গে অ্যাপ্রোচ করছেন। শুনতে ভালোই লাগছে রামকৃষ্ণ মিশন মোটামুটি। ঠিক আছে, অল দ্য বেস্ট, বাই বাই। যে জায়গাটা বললাম আপনাকে সেখানটায় আছি। তো রামকৃষ্ণ মিশন এই দিকটায় চলে যাচ্ছে, রামকৃষ্ণ মিশনের এই গলিটা। আর জায়গাটার নাম বুঝতেই পারছেন, শিলং, এখানকার ভাষা একটু অন্যরকম। তো নামটা শুনে নেবো, নামটা উচ্চারণ করতে পারছেন, নামটা যদি কাইন্ডলি বলেন। লাদলাম উমখা। তো ভালোই জায়গা, খুবই সুন্দর মোলায়েম এবং সন্ধ্যের দিকে বেরিয়েছি, অপূর্ব জায়গা এবং চা নিলাম হাতে এবং খুবই সুস্বাদু। দেখা যাক, রামকৃষ্ণ মিশন দিকে যেতে হবে, রংটাই আপনাকে চিনিয়ে দেবে। একদম রাত 8টায় আমাদের ডিনারের টাইম, এবং তার আগে পৌঁছাতে হবে। ব্যাস, গেটটা দেখে দিই। এই হচ্ছে গেট এবং সামনে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রধান অফিস, হেড অফিস। আর এটা হচ্ছে তার হোটেল, গেস্ট রুম। শিলং রামকৃষ্ণ মিশনের টাইমিংস, টেম্পল কখন ওপেন হবে, ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, ইভিনিং এবং ডিনার, আর কখন চেক ইন চেক আউট টাইম আছে, এবং পার হেডে কোনো গেস্ট যদি থাকে 600 টাকা পার হেড। তো এই হিসাবেই কিন্তু রুম। তবে রুমের যা কোয়ালিটি যদি আপনারা দেখেন, এই রুমের কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনে ঢুকলেই সারদা মা ঠাকুরের ফটো, বেড যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা জাস্ট ঢুকেছি, জিনিসপত্রগুলো রেখেছি, তাই একটু অবসর এলোমেলো। মোটামুটি আপনারা রুম দেখলে বুঝতেই পারবেন যে রুমের কোয়ালিটি কেমন। আর চা করার জন্য গ্লাস দেওয়া আছে, চেয়ার টেবিল দেওয়া আছে, আলনা আছে, তার সঙ্গে বাথরুম দেখতে পাচ্ছি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। 3 স্টার হোটেলের মতনই বাথরুম, গিজার আছে, কোমোড আছে। এই হচ্ছে টোটাল রুম, যথেষ্ট ভালো এবং 600 টাকা পার হেড। আপনারা শিলংয়ে এসে কম পয়সায় থাকতে গেলে এখানে থাকতে পারবেন। তার জন্য শিলং যে রামকৃষ্ণ মিশনের মেল অ্যাড্রেস আছে, এখানে বাই মেল আপনাকে যোগাযোগ করতে হবে। মেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে গ্রুপে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে দিতে পারবেন। ওয়েলকাম টু ইচ্ছেডানার ঘোড়ার চাকায় সবাইকে স্বাগত। সালে তৈরি এই শিলং রামকৃষ্ণ মিশন, যার সামনে আমরা এখন দণ্ডায়মান। সামনে গেস্ট হাউস আছে। আমরা আপাতত এখন 8:30 বাজে, আমরা আমাদের ডিনারটা সেরে ফেললাম। অপূর্ব পরিবেশ, রামকৃষ্ণ মিশনের যেমন পরিবেশ থাকে, যারা রামকৃষ্ণ মিশন গেছেন, ঘুরেছেন, তারা ভালোই জানেন। আর সঙ্গে এখানকার সবচেয়ে ভালো ফেসিলিটি সেটা হচ্ছে যে কম পয়সা যদি আপনি শিলং থাকতে চান, কিন্তু অ্যাট 3 স্টার স্ট্যান্ডার্ডের রুমে, এবং খাওয়া দাওয়া আপনি যথেষ্ট ভালো মানেরই পাবেন, তাহলে কিন্তু আপনাকে শিলং রামকৃষ্ণ মিশনে থাকতে হবে। ফ্যামিলিদের জন্য এটা আমি বলবো যে ওয়ান অফ দ্য
বেস্ট। অবশ্যই আসুন, ঘুরে যান। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।